তাহলে কি ঘুঁটি সাজাচ্ছেন ওয়াকারুজ্জামান? একেবারে আস্তিনের তলায় কিন্তু ধারালো ছুরি অনেকেরই রয়েছে। সেটা উনি একজন জেনারেল, উনি খুব বিলক্ষণ জানেন সেটা। অনেকটা বাস্তিল দুর্গের পতনের মতোই বাংলাদেশে সরকার পতন ঘটে, সংসদ ভেঙে যায়। এই সমস্ত কিছুর পেছনে প্রত্যেকটা ঘটনার মধ্যে সেনাবাহিনী ছিল। আন্তর্জাতিক দৃষ্টিতে এসেছে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিধন। বাংলাদেশের সেনাবাহিনীর আন্তর্জাতিক র্যাঙ্ক কত? 37 নম্বরে। ভারতের র্যাঙ্ক কোথায়? ভারতের র্যাঙ্ক হচ্ছে 7ম। এই বারে বারে কেন রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের দ্বারস্থ হচ্ছেন, বা তারাই বা বাংলাদেশকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন? গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ তো ওখানে গিয়ে কাঁদতে থাকে। আমরা আগেই বলেছিলাম ওয়াকারুজ্জামান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি শুধু একজন বাংলাদেশের সেনাপ্রধান নয়, তার হাতে অনেক কিছু বাধা আছে। অনেক সুতোয় টান দিলে তিনি অনেক কিছু করতে পারেন। ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে বারবার আমরা বিশ্লেষণ ব্যাখ্যা করেছি। সেই ওয়াকারুজ্জামানের সঙ্গে একজন বিশিষ্ট মানুষের বড় মিটিং হয়ে গেল। সেই মিটিংয়ের পরে কি বাংলাদেশে কোনো বিরাট পরিবর্তন আসতে চলেছে? ওয়াকারুজ্জামান কি কোনো বড় স্ট্রাইক নিতে চলেছেন? এই বড় মিটিং কার সাথে হলো? নমস্কার, আমি সুচারু মিত্র আর+ ডিজিটালের পেজ থেকে বলছি। আর এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সঙ্গে বিভিন্ন সময় কথা হয়েছে বাংলাদেশ নিয়ে। আজকেও আমরা এসেছি, আর চিরাচরিতভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, স্বাগত জানাই। ওয়াকারুজ্জামানের সঙ্গে রাষ্ট্রসংঘের, বলা ভালো জাতিসংঘের একজন বিশেষ প্রতিনিধির বিরাট বড় মিটিং হয়ে গেল। এই প্রেক্ষাপটে কি উঠে আসছে সুজিতদা? আন্ডার সেক্রেটারি রাষ্ট্রসংঘের যা পিয়ের লাক্রোয়া, তার সাথে একটা মিটিং হয়েছে এবং স্বাভাবিকভাবে এই রাষ্ট্রসংঘের যে শান্তি মিশনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে দেশ অন্য দেশে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই দেশে যদি একটা অশান্তি থাকে তাহলে তার একটা দায়িত্ব সেনাপ্রধানের থাকে, এবং সেনাপ্রধানের উপস্থিতিতে তার নির্দেশনায় তারপর যখন সরকার গঠিত হচ্ছে, রাষ্ট্রপতি এগিয়ে আসছেন এইভাবে। অর্থাৎ একদিকে যেমন সংবিধানকে রক্ষা করার বাংলাদেশের একটা দায়বদ্ধতার প্রশ্ন তখন ছিল সেনাবাহিনী এবং রাষ্ট্রপতির কাছে, অন্যদিকে আরও একটা বিষয় কাজ করছিল যে এটি ছাত্র জনতার গণবিক্ষোভ, এবং সেখানে সকলেই বুঝতে পেরেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণ অসন্তোষ ধুমায়িত হয়েছে, এবং যে কারণে অনেকটা বাস্তিল দুর্গের পতনের মতোই বাংলাদেশে সরকারকে পতন ঘটে, সংসদ ভেঙে যায়। এই সমস্ত কিছুর পেছনে প্রত্যেকটা ঘটনার মধ্যে সেনাবাহিনী ছিল, এবং সেনাবাহিনী ওই দেশে শান্তি রক্ষার ক্ষেত্রে তার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা কিন্তু বারবার সমালোচিত হয়েছে। এখন এই সমালোচনার মধ্যে যে ঘটনাগুলো সবচেয়ে বেশি আন্তর্জাতিক দৃষ্টিতে এসেছে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিধন। খুব নৃশংস কায়দায় বেশ কিছু সংখ্যালঘু নিধন যখন হয়েছে, এবং বিভিন্ন ওয়েস্টার্ন মিডিয়াতে এই নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো খবর হয়েছে, কিন্তু জাস্ট ছুঁয়ে গেছে, তারা পারছে না বা পেরে ওঠেনি। ডক্টর ইউনূসের যে সরকার বা তার যে গ্যাং, যে বাহিনীটি তিনি তৈরি করেছেন, এই বাহিনীটিকে নিয়ন্ত্রণে রাখা সেনাবাহিনীর কাছেও অত্যন্ত কষ্টকর। যদিও তারা অনেক ক্ষেত্রে সফল হয়েছে, বহু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার যখন প্রশ্নগুলো আসছে, আমি আগেই বললাম ব্যর্থতাটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার প্রশ্নে। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে বিনা বিচারে যেভাবে আর কি মব জাস্টিস হয়েছে, সেই মবের সামনে তারা নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন, এবং গোটা পৃথিবী সেই দৃশ্যগুলো দেখেছে, প্রশ্ন উঠেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘ যিনি আন্ডার সেক্রেটারি লাক্রোয়া, তিনি যখন এসেছেন, তার আগে ওয়াকারুজ্জামান কিন্তু রাশিয়াতে গিয়েছিলেন। রাশিয়াতে গিয়ে যেটা ওয়াকারুজ্জামান একটা নিশ্চয়তা নিয়ে এসছে, তার কারণ তুমি জানো যে রাশিয়াতে একটা নতুন সরকার আসার পর এই যে সরকার, আদপে এই সরকারকে অনেকেই সরকার বলে মানতে নারাজ, এবং তারা যেগুলো আচরণ করেছে সেই আচরণের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু নিধনের বিষয়টা যেমন এসছে, এবং তার সাথে মব জাস্টিসের প্রশ্ন এসেছে, এবং যে ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা বাংলাদেশে শেখ হাসিনার সময় রাশিয়ার চুক্তি হয়েছিল, সরাসরি রাশিয়ার কোম্পানির বিরুদ্ধে কামান দেখে বলেছে যে এখানে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু রাশিয়া মেনে নিতে পারেনি।
এবং তারা শক্তিধর দেশ, সামরিক শক্তিতে আজও আমেরিকার পরে কিন্তু রাশিয়াই রয়েছে। রাশিয়া। ফলে সামরিক শক্তির দিকটি খুব গুরুত্বপূর্ণ। একজন সামরিক ব্যক্তি কি দেখবেন? দেশের অর্থনৈতিক পরিস্থিতি, তারপর হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, এটা তো সেনাবাহিনী দেখার কাজ নয়, এটা তো দেখবে হচ্ছে সরকার, স্বরাষ্ট্র দপ্তর। তারা ব্যর্থতা, কিন্তু তাদের ব্যর্থতার মধ্যে সেনাবাহিনী তাদেরকে যে সাপোর্টটা দিয়েছেন, অর্থাৎ ভারসাম্যের এই যে খেলায় ওয়াকারুজ্জামান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন। এটা বারবার করে বলতেই হয়, অস্বীকার করার জায়গা নেই। এবং ডক্টর ইউনূস এবং তাদের সাঙ্গপাঙ্গরা অনেকবার চেষ্টা করেছেন, তারা অনেকগুলো ইস্যু নিয়ে গিয়েছেন। একটা ইস্যুই কমন ইস্যু, সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কেউ কেউ বলেছেন। আরও কমন ইস্যু শেখ হাসিনাকে স্বৈরাচারী ট্যাগটা দিয়ে, যেটা হচ্ছে গোটা দেশের জনগণকে একত্রিত রাখা। এবং দ্বিতীয় হচ্ছে একত্রিত রাখার একটা হচ্ছে ভারত বিদ্বেষ। এখানে সেনাবাহিনীর সাথে কিন্তু একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হবে। ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের সেনাবাহিনী কারিগরি দিক থেকে সবচেয়ে বেশি সহায়তা যাকে পায় সেটা হচ্ছে ভারত। দেখো, অত দাম দিয়ে আমেরিকান অস্ত্রশস্ত্র কেনা বা হচ্ছে চাইনিজ মডেল নিয়ে আসে, তুমি একটা মডেল কিনতে পারো, 4টে ইনক্লুশন করে তোমার সেনাবাহিনীর ক্ষমতাকে তুমি বাড়াতে পারো। কিন্তু তা দিয়ে কিন্তু একটা সামগ্রিক একটা শক্তিশালী সেনাবাহিনী তো হয় না। বাংলাদেশের সেনাবাহিনীর আন্তর্জাতিক র্যাঙ্ক কত? 37 নম্বরে। ভারতের র্যাঙ্ক কোথায়? ভারতের র্যাঙ্ক হচ্ছে 7ম জায়গায়। অর্থনীতিতে সে দ্রুত 5ম থেকে 3য় স্থানের দিকে এগোচ্ছে। ফলে চাইলেই ভারত বিদ্বেষটাকে জিগের করে, ওটা রাজনৈতিক উপাদান হতে পারে দেশকে তারা একত্রে রাখার জন্যে। এটা দুর্ভাগ্যজনক যে ভারত বিদ্বেষকে পুঁজি করে তারা একত্র করতে চাইছে, কিন্তু এটা সামরিক দিক থেকে আবার বিপজ্জনক। এরকম একটা অবস্থায় রাশিয়াতে আসা এবং রাষ্ট্রসংঘে, দেখো রাষ্ট্রসংঘের বিভিন্ন ভূমিকা নিয়ে ভারত কিন্তু বরাবরই সদর্থক ভূমিকা নিয়েছে। তুমি নিশ্চয়ই মনে আছে করোনার সময় রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে এই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমেরিকা বিভিন্ন জায়গায় তো অনেক প্রশ্ন বিভিন্ন রকম জায়গায় উঠেছিল। কিন্তু ভারত কিন্তু চীন বিরুদ্ধে যে অভিযোগ, সে ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক স্তরে কোনো জনমত তারা কিন্তু তৈরি করেনি, বরঞ্চ ভারত ওই পরিস্থিতিকে সে ব্যালেন্স করেছে, যেটা রাষ্ট্রসংঘের ক্ষেত্রে গুরুত্ব আদায়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের যে শান্তি রক্ষার যে প্রশ্নটা রয়েছে এবং ভারতের সাথে তার যে ভৌগোলিক অবস্থান, ভূমিকায় সমস্ত কিছু নিয়ে তাকে থ্যাঙ্কস জানাতে এসেছে। তুমি যেটা বললে না, একটা বড় কিছু ঘটতে চলেছে, বড় কিছু আসার পর থেকেই তুমি দেখো বড় কিছুগুলোকে আটকানোর জন্য এই 9টা মাসে কত যে কুচেষ্টা হচ্ছে, নানাভাবে হচ্ছে সরকার সে টেক ওভার করতে চেয়েছে, কিন্তু এই সরকারের ক্ষেত্রে টেক ওভার করতে পারেনি, মানে তারা নানা রকম ভাবে। এই প্রসঙ্গে আপনার কাছে আর একটা প্রশ্ন। এক মাস আগেই ডক্টর ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি রাষ্ট্রসংঘের আর এক প্রতিনিধি অ্যান্টনিও গুতেরাস, তার কাছে বেশ কিছু অভিযোগ করেছিলেন, বিশেষ করে ভারতীয় মিডিয়া নিয়ে, যে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে খবর করছে, সব নাকি মিথ্যাচার, ভারতীয় মিডিয়া ক্ষেত্রে ব্যবস্থা নিক রাষ্ট্রসংঘ। এবং তার সঙ্গে মানে ওই অ্যান্টনিও গুতেরাসের সম্পর্ক নাকি খুবই ভালো। আবার এই ক্ষেত্রে দেখছি ওয়াকারুজ্জামানের সঙ্গে রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের আর এক প্রতিনিধি বৈঠক করছেন। এই বারে বারে কেন রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের দ্বারস্থ হচ্ছেন, বা তারাই বা বাংলাদেশকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন? দেখো, গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশ তো ওখানে গিয়ে কাঁদতে থাকে। হ্যাঁ, এই যে ক্রাইং পেইস, তুমি যত কাঁদবে তোমার তো ভারত এরকম করছে, ভারত এই করছে, ভারত আমাদেরকে খেয়ে নেবে, ভারত আমাদের সুস্থির হতে দেবে না, ভারত শুধু আওয়ামী লীগ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, শেখ হাসিনা ওখানে, এত কাঁদতে থাকে। এখন ভারত সম্পর্কে বিশ্বে তো একটা অন্য ধারণা একটা রয়েছে, ভারতের গণতন্ত্র, ভারতের শাসক দল বিজেপি, তারা কি করছে না করছে সেগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসেনি তা তো নয়। বিবিসির ঘটনা তোমার তো মনে আছে, ভারতবর্ষে তারা মানে যে ডকুমেন্টারিটা নরেন্দ্র মোদির এগেনস্টে, এবং সেটা নির্বাচনের আগে বিবিসি সেই সিরিজ, এবং রেইড হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে, চলেছে, কিন্তু বিবিসি বা এদের কাছে ওরকম ডেলি সার্কুলার তো কেউ পাঠায় না, বা কারোর কাছেই পাঠায় না যে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে। কিন্তু বাংলাদেশে তুমি দেখো, হাসনাত আবদুল্লাহ ঢুকে যায় একটা মিডিয়া অফিসে, ঢুকে গিয়ে একটা হাতে এরকম একটা লিস্ট বার করে সে বলতে থাকে হচ্ছে এরা আসতে থাকবে না, এরা কোনো সাংবাদিক নয়, এরা আওয়ামী লীগের ওই কাজ করেছে। কে বলছে? না, হাসনাত আবদুল্লাহ। মানে এমন এই যে বিষয় আশয়গুলো তারা করে, যে ভারতের মিডিয়াকে এরা তখন, যখন তোমার দেখো একটা অ্যাকশন তোমার ব্যর্থ হলো,
তোমার তখন তুমি প্ল্যান বিতে যাবে। প্ল্যান বিতে তখন হচ্ছে ভারতের মিডিয়াকে হচ্ছে এরকম এক পেশে সংবাদ পরিবেশন করছে। আরে এক পেশের কি আছে, ঘটছে তো, এটা তো আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া, শুধু না রাষ্ট্রনায়করা ওটা বলছে, তো মিডিয়া এটা বলবে না বাংলাদেশের ক্ষেত্রে। এবং সেখানকার মিডিয়ার উপর কি হচ্ছে না হচ্ছে সেটা যারা প্রতিনিধি দল আছে রাষ্ট্রসংঘ, যারা গোটা বিশ্বে, তারা জানে বাংলাদেশের কি ইন্ডেক্স খুব ভালো জায়গায় রয়েছে, সে তো বলার জন্য তারা এটা বলছে। এবং শেখ হাসিনাও একসময় এটা বলতো যে আমার এখানে মিডিয়া স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে। কীরকম গণতন্ত্র ছিল সেটাও আন্তর্জাতিক মিডিয়া জানে। এখান থেকে তো তোমার উত্তরণ ঘটাতে হবে। তুমি শুধু রাজপথে শেখ হাসিনা ফ্যাসিস তার বাড়ি গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত কিছু এইগুলো করে যাও। আর যখন হচ্ছে তোমার যে ভেতরে আজকে যে জিঘাংসাটা তুমি তৈরি করেছো, ভেতরে তুমি যে আজকে এই মানুষকে মব জাস্টিসের নামে খেপিয়ে দিয়েছো, তাদেরকে তুমি নিয়ন্ত্রণটা এখন কিভাবে মানে এটা মানে করবে। সে কারণে রাষ্ট্রসংঘ অর্থনৈতিক কারণ নানা কিছুতে নিয়ে একটা ডোলেডে চলা যদি দেশ, তাকে প্রথম হচ্ছে কতগুলো গণতন্ত্রের সবক সে যদি শিখতে পারে, এবং ভারতকে তাদের যদি মনে হয় যে গণতন্ত্রের ক্ষেত্রে আমেরিকা বা অন্যান্য দেশ বা কোনো কিছু, সেটা তারা নিতেই পারে সহযোগিতা। কিন্তু তারা যে মিথ্যাচার, যে জিঘাংসা বৃত্তিকে মানে উস্কে দেওয়া, এই সমস্ত করেছে, তাতে কোনো কিছু নয়। সে কারণে রাষ্ট্রসংঘ এই বিষয়টাকে চাইছে না। তারা তো একটা জায়গায় চাইবে যে এই জায়গাটা ভীষণ উত্তেজনাকর অবস্থা পড়ে, বার্মা, চায়না, ওইদিকে হচ্ছে পাকিস্তানের এত উৎসাহ চারিদিকে আর কি বাংলাদেশ নিয়ে, তাদের ভাই আর কি মানে ভাইয়ের প্রতি দরদ একদম উতলে পড়েছে, আর তার সাথে ভারত বিরোধী পুরো জায়গাটাকে অশান্ত করেছে। এবং ডক্টর ইউনূস তিনি বুঝতে পারছেন, বা দেশবাসী আছে বুঝতে পারছে, একটা এনজিও চালানো সুচারু এক ব্যাপার, তুমি এনজিও টাইপ করে চালাচ্ছ, একটা এনজিওর অ্যাঙ্গেল থেকে বা ওই অপটিক্স থেকে তুমি একটা দেশকে তুমি যদি দেখতে থাকো, সেই দেশবাসীর প্রতি পদে পদে বিপদ আছে। এই কথাটা বলার কি মানে এটা কি অ্যানালিসিসের একটা পার্ট হতে পারে না? এটা কি একটা মানে সাংবাদিকতার ক্ষেত্রে এই ছবিগুলো যদি এসে প্রশ্নটা উঠে আসে, সেটা ভারতীয় সংবাদ মাধ্যমের দোষ কিভাবে হয়? এবার আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, এই বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে আগামীতে কি ওয়াকারুজ্জামান বড় ভূমিকা নেবেন? কারণ তার বিরুদ্ধেও কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে সুজিতদা। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেও অনেক ছোট ছোট উপদলীয় কার্যকলাপ হয়েছে, সেনাবাহিনীর মধ্যেই হয়েছে। সব শেষে কিন্তু পরিবর্তনের কাণ্ডারিতে ওয়াকারুজ্জামান বাংলাদেশকে পরিবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবেন। এখনো পর্যন্ত কিন্তু তার কোনো অগ্রণী ভূমিকা পাওয়া যায়নি। অগ্রণী ভূমিকা বলতে তুমি কি বলছো যে রাজনৈতিক ক্ষমতার প্রশ্নটা মানে রয়েছে? তুমি যদি দেখো তাহলে তো তিনি রাজনীতিতে আসবেন না, তিনি অবসর নেবেন, ক্যান্টনমেন্টে ফিরে যেতে চাইছেন, বাংলাদেশের শান্তি সুস্থিতি, এটা তার অফিসিয়াল ভার্সন। এবার যদি ভেতর থেকে তার যদি কোনো মানে অ্যাসপিরেশনস থাকে, তাহলে ধরো জেনারেল জিয়াও এরকম ছিল, একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় ছিল, তারপর নির্বাচনে হয় বিএনপি তৈরি করে তিনি বিএনপি পার্টিকে ক্ষমতায় আনেন। ভেরি এফিশিয়েন্ট একজন জেনারেল, কোনো সন্দেহ নেই। এবং তার মানে একজন সেনানায়ক হিসাবে তার গুরুত্ব অপরিসীম ছিল বাংলাদেশকে। তিনি একটা দিয়েছেন। দ্বিতীয় উদাহরণ হোসেন মোহাম্মদ এরশাদ। কিন্তু এরশাদের চলে যাওয়াটা, এটা তো ওয়াকারুজ্জামান জানেন, তিনি তখন নিঃসন্দেহে সার্ভিসে এসে গেছেন। এখন জেনারেল র্যাঙ্কের একজন ব্যক্তি এবং যথেষ্ট জেনারেল, বাংলাদেশের প্রফেশনাল আর্মি, জেনারেল আর্মি মানে যারা জেনারেল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেসপেক্ট তো রাখতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ভারতের সাথে তার সম্পর্ক, ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলেছে যে বাংলাদেশের সেনার সাথে তাদের নিত্যনৈমিত্তিক যোগাযোগ ছিল। 5ই আগস্টেও ছিল, তার আগেও ছিল, তার পরেও রয়েছে। এখন এই জায়গা থেকে অবশ্যই তার অগ্রণী ভূমিকার ক্ষেত্রে আমার মনে হয় যে তিনি এবং রাষ্ট্রপতি বাংলাদেশের সামূহিক বিপর্যয়, যেটাকে বলে সাময়িক বিপর্যয়, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। প্রচুর রক্তপাত, হানাহানি, সম্পত্তি লুট গ্রাস, বাংলাদেশ জ্বলছে এক কথায়। সেই জায়গা থেকে তিনি একটা জায়গায় সাময়িক ক্ষতি, আরও অনেক কিছু হতে পারত, সেই জায়গা থেকে তিনি রক্ষা করতে পেরেছেন। তবে পুরো নম্বর তুমি যেমনটা বললে, পুরো নম্বর হয়তো তাকে দেওয়া, সেটা সামরিক বিশেষজ্ঞ বা আরও যারা রয়েছেন তারা বলবেন। তবে বাংলাদেশে
তার কথা লোকে শুনে সেনাবাহিনীতে একটা রব তোলা হয়েছিল, ষড়যন্ত্রের একটি অংশ ছিল। তাই যে তাকে নাকি কর্নেল বা হচ্ছে লেফটেন্যান্ট র্যাঙ্কে যারা রয়েছে, মানে একটু যারা মিড র্যাঙ্কিং, তারা নাকি তার কথা সেখানে নাকি জামাত এসবের মানে এগুলো এক ধরনের বানোয়াট হতে পারে, এইগুলো এক ধরনের বুকনি হতে পারে, এই ধরনের এক ধরনের এগুলো থাকে। কিন্তু যদি সব জেনারেলরা একত্রিত থাকে এবং সেটা কিন্তু ওয়াকারুজ্জামানের প্রতি তাদের রয়েছে এখনও, তাহলে হয়তো আগামী দিনে দেখো সামনের 6টা মাস খুব ইম্পর্টেন্ট। ডিসেম্বরে যদি না হয়, যদি জুন মাসে হয়, তাহলে তুমি জেনে রাখো যে সামরিক বাহিনী একের পর এক এখন তারা এই পরিস্থিতিটাকে তারা সামাল দেওয়ার চেষ্টা করছে। একটা আধুনিক অর্থনীতি জায়গায় যাতে বাংলাদেশ যেতে পারে, সেই জায়গায় যেটুকুনি সময় রয়েছে তাতে নয়। ফলে আমার শেষ প্রশ্ন, তাহলে কি ঘুঁটি সাজাচ্ছেন ওয়াকারুজ্জামান? একটা সমান্তরাল তো নিজের গুটি তো সাজিয়ে রাখতেই হবে। বাংলাদেশে এত কু হয়েছে, বাংলাদেশে এত এরকম জেনারেল জিয়ার হত্যা হয়নি, তারপর মুজিবুর রহমান, সেই ইতিহাস তো ওয়াকারুজ্জামান খুব ভালো মতোই জানেন। সুযোগ পেলে ছাড়বে না, একেবারে আস্তিনের তলায় কিন্তু ধারালো ছুরি অনেকেরই রয়েছে, সেটা উনি একজন জেনারেল, উনি খুব বিলক্ষণ জানেন সেটা। এখন বাড়াবাড়ি করলে এনাফ ইজ এনাফ, কথাটা মনে আছে তো ওয়াকারুজ্জামানের, এনাফ ইজ এনাফ। বিডিআর পিলখানার যে হত্যাকাণ্ড, সেখানে পুরোপুরি কোনো সেনাবাহিনী হবে না, ওটা বিডিআরের ভেতরকার। তথ্যই ঘটনা অনেকে যারা একটু প্যাঁচ কষছিল তারা হতাশ হয়েছেন। ফলে তাকে যথেষ্টভাবে দেখো, এখন হচ্ছে তুমি যদি বেশি এনগেজ করে দাও ঘর বা অন্যান্য জায়গাগুলো তোমার, ফলে অন্য দিকটা সেখানে তাকে যথেষ্ট খাটতে হচ্ছে, এবং তিনি খাটছেন। মেজাজ খুব একটা হারানো, তবে তার একটা যে কমান্ড তিনি প্রতিষ্ঠা করেছেন ওয়াকারুজ্জামানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, ওয়াকারুজ্জামান নতুন করে ঘুঁটি সাজাচ্ছেন, জাতিসংঘ তথা রাষ্ট্রসংঘের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন, তাহলে কি প্যারালাল লাইন তৈরি করছেন ওয়াকারুজ্জামান? এই বিশ্লেষণ দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। তবে বাংলাদেশ নিয়ে আমাদের আলোচনা জারি থাকছে, বাংলাদেশ নিয়ে আমাদের আলোচনা জারি থাকবে ততদিন যতদিন পর্যন্ত বাংলাদেশ আবার তার আগের ছন্দে না ফিরছে, বাংলাদেশে নির্বাচন যতদিন না হচ্ছে, বাংলাদেশে স্থায়ী সরকার যতদিন না ফিরছে, আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদেরকে সেই আপডেট দিয়ে যাব যে এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে। তবে আপনারা অবশ্যই মন্তব্য করবেন, মন্তব্য আমাদের পক্ষেই হতে হবে এমন নয়। আপনারা যদি আমাদের বিরুদ্ধেও কোনো মন্তব্য করতে চান অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।